হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে তোমাদের একটা ইন্টারেস্টিং ক্লাস প্রোভাইড করতে চলেছি। তোমরা জানো যে আমরা কিন্তু এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সে যতগুলো সেট দেওয়া ছিল সেখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তাই আজকের ক্লাসে আমরা তোমাদের সাজেশনের যে পোর্শনটা রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সাজেশনের পোর্শন থেকে তোমাদের ক্লাস প্রোভাইড করার জন্য। তাই আজকে আমরা সাজেশনের যেটা দেখো চ্যাপ্টার রয়েছে চলতড়িৎ, সেখান থেকে আমরা আনসার গুলো প্রোভাইড করব। চলতড়িৎটা বেছে নিয়েছি তার কারণ তোমরা জানো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে চলতড়িৎ এবং আলো এই দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণ ভাইটাল এবং অনেক মার্কস কিন্তু ক্যারি করে। দেখো চলতড়িতের ক্ষেত্রে দুটো এমসিকিউ, দুটো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, একটা থাকে দেখো 2 মার্কসের আর 3 মার্কসের দুটো কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে দেখো 12 মার্কসের কোশ্চেন কিন্তু চলতড়িৎ থেকে আসে। আলোর ক্ষেত্রেও তাই, আলোর ক্ষেত্রেও দেখবে তোমরা আলো চ্যাপ্টার থেকে 12 মার্কসের কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তাই দেখো এই চ্যাপ্টার থেকে আমরা পরপর সাজেশনের পোর্শনটা সলভ করব এবং বেশ কিছু পয়েন্ট আমি ক্লাস চলাকালীন তোমাদের বলার চেষ্টা করব, সেগুলো কিন্তু তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে এবং সেভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাবে। তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা ঠিকঠাক ভাবে করে আসতে পারবে। দেখো এখানে এমসিকিউ বলেছে, কিন্তু দেখো কোশ্চেনটা আমরা প্রত্যেকটা কোনো কোশ্চেনই ছাড়বো না, প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো ভাবে বুঝে বুঝে দেখবো। প্রথমে দেখো এখানে প্রত্যেকটা তড়িৎ আধান, বিভব প্রভেদ, তড়িৎ চালক বল, রোধাঙ্ক, তড়িৎ ক্ষমতার একক। কিন্তু আমি এখানে করেছি কি প্রত্যেকটা দেখো এসআই এককটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমি প্রত্যেকটার সিজিএস এবং এসআই একক গুলো এখানে মেনশন করেছি। দেখো যেমন তড়িৎ আধান, তড়িৎ আধানের ক্ষেত্রে সিজিএস একক ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, এসআই ইউনিট তোমরা জানো কুলম। বিভব প্রভেদের ক্ষেত্রে সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট, এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। দেখো এগুলো সিজিএস ইউনিটটা অনেকের কিন্তু জানা থাকে না, এসআই ইউনিট তোমরা জানো, তাই জন্য সিজিএস ইউনিটটা যদি চলে আসে তার জন্য জেনে রাখা দরকার যাতে করে এটা মিস না হয়ে যায়। এরপরে দেখো তড়িৎ চালক বল হচ্ছে একই রকম এটার মতোই স্ট্যাট ভোল্ট আর এসআই একক ভোল্ট। এরপর দেখো রোধাঙ্ক, রোধাঙ্কের সিজিএস একক হচ্ছে ওহম সেমি, এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার। যখন আমরা টেস্ট পেপার সলভ করছিলাম তখন বহুবার কিন্তু রোধাঙ্কের এসআই ইউনিট কি সেটা আমরা কিন্তু কোশ্চেনটা পেয়েছি। এরপরে তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা দেখো সিজিএস ইউনিট হচ্ছে আর্ক পার সেকেন্ড আর এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা কি বলি ওয়াট বলি। আবার দেখো ওয়াটটাকে আমরা ওয়াট মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার এরকম ভাবে লিখতে পারি, যেটা অনেক সময় তোমাদের টেস্ট পেপার থেকে এমসিকিউ এর মধ্যে অপশনের মধ্যে ছিল। তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কভার করার চেষ্টা করেছি। এরপর দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে যে এন সংখ্যক সদৃশ রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান। তোমাদের কোনো কোশ্চেনের আনসার যদি ক্লাস চলাকালীন বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে সেটা আমি আরো বেশি সিম্পলিফাইড করার চেষ্টা করব। দেখো এখানে তুল্য রোধ হচ্ছে আর বাই এন। তুমি যদি অনেকগুলো রোধ ধরো, একটা হচ্ছে আর পরেরটাও আর, তার কারণ প্রত্যেকটা হচ্ছে একই রোধ বলা হয়েছে। দেখো এখানে কি বলেছে সদৃশ রোধ মানে সবই আর হবে একই মানের। তাহলে তুমি যদি সেটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করো তাহলে দেখবে 1/r প্লাস 1/r প্লাস 1/r যতগুলো যোগ করো না কেন, যদি দুটো করো তাহলে দেখবে r/2 আসছে, 3টে রোধ করলে r/3 আসছে, 5টা রোধ করলে r/5 আসছে, তাই না? তাহলে যতগুলো রোধ সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব, তাহলেই কিন্তু আমরা তুল্য রোধ পেয়ে যাব। কেমন? এটা কখন প্রযোজ্য? যখন অনেকগুলো একই মানের রোধ মানে সদৃশ রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। পরের প্রশ্ন দেখো এখানে বলছে একটি নির্দিষ্ট মানের বিভব প্রভেদের মধ্য দিয়ে তড়িৎ আধান পাঠানোর জন্য কৃতকার্য। এই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমরা মনে রাখবে। এখানে আমি দুটো সূত্র লিখেছি, দেখো একটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। কিউ মানে হচ্ছে আধান, আই হচ্ছে প্রবাহ মাত্রা, এটা প্রবাহ মাত্রা, আর টি হচ্ছে সময়, আর ডাব্লিউ হচ্ছে বিভব প্রভেদ ইন্টু আধান। যখন তোমরা অঙ্ক করবে দেখবে এই দুটো সূত্রই কিন্তু কাজে লাগবে, তার জন্য দুটোই কিন্তু আমরা এখানে মেনশন করেছি। এরপরে নেক্সট দেখো যে ইলেকট্রিক বাল্ব ইস্ত্রি ফিউজ তার কুণ্ডলিতে ব্যবহৃত উপাদানের নাম। প্রত্যেকটা আমি পয়েন্টার আকারে লিখেছি। দেখো যেমন ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে টাংস্টেন দিয়ে তৈরি হয় ফিলামেন্টটা, তবে বর্তমানে উলফ্রামাইট সংকর ধাতু দিয়ে তৈরি হয়, আর বাল্বের মধ্যে দেখো নাইট্রোজেন বা আর্গন গ্যাস ভরা থাকে। ইস্ত্রির ক্ষেত্রে তোমরা যেন নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তারের উপাদান অনেক সময় তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে নাইক্রোম তারের উপাদান মনে রাখবে আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম, এই তিনটের সংকর ধাতু দিয়ে কিন্তু নাইক্রোম তারটা তৈরি হয়। পরের পাতায় দেখো ফিউজ তার, ফিউজ তার তোমরা বারবার এবিটি এর মধ্যে পেয়েছো। এখানে 75% সিসা বা লেড থাকে, 25% এসএন বা টিন থাকে। এই দুটি ধাতু সংকর ধাতু তৈরি হচ্ছে ফিউজ তার।
আর বৈদ্যুতিক হিটার, এটা তোমাদের প্রশ্ন আছে, কুণ্ডলিতে ব্যবহার করা হয় নাইক্রোম তারের কুণ্ডলী, আর নাইক্রোম তারের উপাদান আমরা একটু আগেই দেখলাম। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, পি ইজ ইকুয়াল টু ভি আই সূত্রের প্রয়োগ। এখানে তোমরা সূত্রটা প্রয়োগ করবে। তোমরা এখানে আমি জাস্ট মেনশন করেছি পি মানে হচ্ছে তড়িৎ ক্ষমতা, ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই সূত্র প্রত্যেকটা গাণিতিক অঙ্ক যদি তোমাদের সলভ করতে হয় তাহলে সূত্রগুলো তোমাদের জানতে হবে। সূত্রগুলো তোমরা চেষ্টা করবে একটা খাতার মধ্যে পর পর লেখার। একটা যে কোনো চ্যাপ্টার, যেমন চলতড়িৎ থেকে যতগুলো তোমরা সূত্র পাচ্ছ প্রত্যেকটা নাম্বার 1 নাম্বার 2 এরকম ভাবে পর পর তোমরা কিন্তু লিখবে। তাহলে একটা মানে অনেকগুলো সূত্র একটা চ্যাপ্টারে যদি এক জায়গায় থাকে তাহলে তোমাদের কিন্তু কম্পেয়ার করতে, মনে রাখতে বা রিভিশন দিতে সুবিধা হবে। এরপর দেখো এই যে সূত্র H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, বা আইটাকে আমরা এভাবে লিখে মানে আই এর পরিবর্তে এভাবে লিখতে পারি যে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এটা কিভাবে আসলো দেখো, আমরা যেটা জানি সেটা হচ্ছে H সমানুপাতিক আই স্কোয়ার আর টি, বা এখানে আমি জুলের এককে লিখেছি। তাহলে আই মানে তো ভি বাই আর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয় তাহলে আই মানে ভি বাই আর, তাহলে আই স্কোয়ার তাহলে ভি বাই আর স্কোয়ার, তাহলে উপরে ভি স্কোয়ার নিচে হবে আর স্কোয়ার, তাহলে উপরের আর আর নিচের আর স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে একটা আর থেকে যাবে, তাই না? এটা যদি আমি করি দেখো, এটা ভি স্কোয়ার হয়, নিচে আর স্কোয়ার হয়, এখানে আর ইন্টু টি আছে, তাহলে একটা করে আর কেটে যাবে, নিচে একটা আর পড়ে থাকবে, তাহলে ভি স্কোয়ার ইন্টু টি, আর নিচে পড়ে থাকছে দেখো আর। তাহলে এই সূত্রের সাহায্যে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করা হয় সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে উৎপন্ন তাপ মানে হচ্ছে বিভব প্রভেদের স্কোয়ার ইন্টু সময় বাই রোধ। এরপরে কয়েকটি বাল্বের রেটিং দেওয়া থাকলে সেই তথ্য থেকে ফিলামেন্ট, তাদের ফিলামেন্টের রোধ বা তাদের উজ্জ্বল প্রদানের তুলনা। এখানে যেটা করতে হবে দুটো জিনিস, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, যেহেতু শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রান্তীয় বিভব প্রভেদ একই এবং ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে 8 নম্বর কোয়েশ্চেন, ফিউজ তারের প্রকৃতি ও লাইন, কোন লাইনে কিভাবে যোগ করা হয়। দেখো ফিউজ তারের প্রকৃতি তোমরা জানো যে ফিউজ তারের রোধ উচ্চমানের হয় আর গলনাঙ্ক কম হয়, আর লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়। আর কিভাবে যুক্ত করা হয়? শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়। যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে, যতগুলো যন্ত্র রয়েছে সেগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, কিন্তু ফিউজ ওয়্যার যেটা সেটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপরে দেখো এই যে বিভিন্ন ধরনের কালার, মানে বিভিন্ন ধরনের তারের যেটা আন্তর্জাতিক রং করার যেটা পদ্ধতি, দেখো লাইভ তারের যেটা বর্ণ সেটা হচ্ছে বাদামি বা ব্রাউন, নিউট্রাল তার হচ্ছে লাইট ব্লু হালকা নীল, আর তার হচ্ছে সবুজ বা হলুদ। এরপর 10 নম্বরে জুলের সূত্র আর রোধাঙ্ক সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, এটা ক্যালোরি এককে যদি আমরা করি, আর জে না লিখলে সেক্ষেত্রে আই স্কোয়ার আর টি, এটা জুল। আর এখন আমরা দেখলাম এটা এভাবেও লিখতে পারি আই এর পরিবর্তে, তাহলে ভি স্কোয়ার টি বাই আর এত জুল। তাহলে এরকম ভাবে আমি একটা লাইনে লিখে দিয়েছি যাতে করে ওই H ইজ ইকুয়াল টু একটা সূত্র এটা আর একটা সূত্র কি ছিল সেটা যাতে খুঁজতে না হয়, তার জন্য আমি একটা লাইনের মধ্যে তোমাদের এটা লিখে দিয়েছি। পরের পাতায় চলে যাও। দেখো এখানে প্রথমে দিয়েছে একটি ওহমীয় পরিবাহীর প্রবাহ মাত্রা বিভব লেখচিত্রের প্রকৃতি কিরূপ। লেখচিত্রটা এরকম হয়, তাই না? আই ভি লেখচিত্র এবং মূল বিন্দুগামী সরলরেখা হয়, তো তোমরা এটা লিখবে। এটা হচ্ছে প্রকৃতি, আর এটা হচ্ছে আমি অঙ্কন করে দেখিয়েছি। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধের কিরূপ পরিবর্তন হয়। উষ্ণতা বাড়ালে যে কোনো পরিবাহী রোধ বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধটা কমতে থাকে, তাই না? তাহলে রোধাঙ্ক দ্রুত হ্রাস পেতে থাকে। দেখো উষ্ণতা যত বাড়ে তত রোধাঙ্ক কিন্তু কমতে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তারের উপাদান আমরা এখনই দেখলাম, 75% সীসা, 25% টিন। নেক্সট, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, তোমরা লিখবে ওয়াট, এবং এটা হচ্ছে এসআই ইউনিট এবং ব্যবহারিক একক। 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে দেখো 1 ওয়াট ইন্টু ঘন্টা মানে 3400 সেকেন্ড, তাহলে ওয়াট সেকেন্ড মানে জুল, তাহলে 3400 জুল। পরের কোয়েশ্চেন বলছে 6 নম্বর কোয়েশ্চেন, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কৃতকার্য কত হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1 মার্কসের কোয়েশ্চেন, আনসার হবে এটা 1 জুল। কোয়েশ্চেন নাম্বার 7, ভাস্বর বাল্ব, সিএফএল, এলইডি এর মধ্যে কোনটিতে তড়িৎ শক্তির বেশি সাশ্রয় হয়। অবশ্যই এলইডি তে তড়িৎ শক্তি কম খরচ হয়, তার মানে এখানে সাশ্রয়টা বেশি। কোন মূলনীতির ওপর
ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে, তোমরা এখানে লিখবে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি, বা এটাও একটা হয় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। যেমন তোমরা পড়েছো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, একই রকম ভাবে তোমাদের যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখবে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলেও কিন্তু রয়েছে। যদি তোমাদের টেক্সট বইয়ের মধ্যে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেটা পোস্ট করে দেবো। এরপরে রোধাঙ্কের এসআই একক এখনই দেখলে ওহম মিটার। বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবায়ে যুক্ত করা হয়? সুইচকে কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আর এর ঠিক পরে কোশ্চেন রয়েছে ফিউজ তার। ফিউজ তার হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, এটা তোমরা আগেও পেয়েছো এবিটিএ তে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে সমান দৈর্ঘ্যের দুটি তামার তারের মধ্যে একটি মোটা একটি সরু, এদের মধ্যে কোনটির রোধ বেশি হবে? দেখো তারের যেটা রোধ সেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। রোধ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এটার ব্যস্তানুপাতিক, তাই বলছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে হর যদি বাড়ে তাহলে আলটিমেটলি ভগ্নাংশটা কি হবে? কমবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, আর এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রোধটা বাড়বে, মানে উল্টো ঘটনা ঘটবে। এবার সরু তার যেটা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে আলটিমেটলি এই ভগ্নাংশটা বাড়বে, তাহলে রোধটা কি হবে? বেশি হবে। তাহলে সরু তারের মনে রাখবে রোধ বেশি। আর যদি বলে প্রবাহ মাত্রা কোনটার বেশি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে প্রবাহ মাত্রা কিন্তু মোটা তারের ক্ষেত্রে বেশি হবে। এরপরে দেখো বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। নেক্সট দেখো 220 ভোল্ট আর 100 ওয়াট বৈদ্যুতিক তারের রোধ, এক্ষেত্রে তোমরা বার করবে যে সূত্রে, সেটা হচ্ছে R = V²/P। তাহলে V কত বিভব প্রভেদ ছিল? 220 এত ভোল্ট, এটা স্কোয়ার বাই ক্ষমতায় ছিল 100 ওয়াট, তাই না? 100 ওয়াট এখানে দেওয়া হয়েছে। তাহলে 220 × 220 যেহেতু স্কোয়ার, দুটো একটা শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 22 কে 22 দিয়ে গুণ করবে, তাহলে 484 এত ওহম এটা হবে রোধ। এরপর দেখো আমরা শর্ট আনসার টাইপ কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেনের আনসার গুলো আজকের ক্লাসে প্রোভাইড করব। প্রথম প্রশ্ন দেখো, ডিসি এর তুলনায় এসি এর সুবিধা কি? দেখো এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় শক্তির অপচয় যথেষ্ট কম হয়। 2 নম্বর, ট্রান্সফরমার ব্যবহার করে এসি তড়িৎ বিভবের মান বাড়ানো বা কমানো যায়। ডিসি তে কিন্তু এই সুবিধা পাওয়া যায় না। এছাড়া দেখো রেকটিফায়ারের সাহায্যে এসি কে সহজে ডিসি তে পরিবর্তিত করা যায়। এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন করার 2টি উপায় লেখো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো উপায়ের মধ্যে প্রথমটা লিখবে, দেখো এই পয়েন্টটা লিখবে যে চুম্বকের মেরু উল্টে দিলে চক্রটি একই বেগে বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। 2 নম্বর দেখো এখানে এই সি পয়েন্টটা লিখবে যে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রটি একই বেগে বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। তাহলে পয়েন্ট এ এবং পয়েন্ট সি এই দুটো পয়েন্ট তোমরা লিখবে। এরপরে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। সাদৃশ্যর ক্ষেত্রে তোমরা লিখবে তড়িৎচালক বল ও বিভব প্রভেদ উভয়েরই একক অভিন্ন, যেমন উভয়েরই এসআই একক হচ্ছে ভোল্ট, আবার উভয়েরই কিন্তু মাত্রীয় সংকেত একই, সেটা হচ্ছে ml² T⁻³ I⁻⁻1। বৈসাদৃশ্যটা আমি এখানে সাঁতরার বই থেকে দেখাচ্ছি, এখানে যে কোনো একটা বৈসাদৃশ্য তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের রোধ ও গলনাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন? দেখো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা এর সংকর ধাতুর তৈরি। ফিউজ তারের রোধাঙ্ক খুব বেশি এবং গলনাঙ্ক খুব কম হয়। কেন? তার কারণ হচ্ছে ফিউজ তার তড়িৎ বর্তনীতে একটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। শর্ট সার্কিট বা ওভারলোডিং এর কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ সীমা অতিক্রম করে, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ফিউজ তার গলে গিয়ে বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে, ফলে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হয় না এবং কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তাহলে এই কারণটা তোমরা লিখবে। কোশ্চেন নাম্বার 5, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। এখানে দেখো যে কোনো টেক্সট বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে 7 পেজ নাম্বার 82। এখানে ফ্যারাডের দুটো সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে করে নিও। এরপরে নেক্সট একই রকম ভাবে কোশ্চেন নাম্বার দেখো 6,
এখানে বলেছে লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রের ক্ষেত্রে লিখবে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। এরপরে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। সাতরা টেক্সট বইয়ের মধ্যে পেজ নাম্বার 79 এ তোমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এখান থেকে এতটা পর্যন্ত তোমরা লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 8, আর্থিং এর প্রয়োজনীয়তা কি? যে কোনো তড়িৎ সংযোগ ব্যবস্থায় তড়িৎ বর্তনী বা তড়িৎ যন্ত্রাদিকে ভূমির সঙ্গে পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করাই হলো আর্থিং। এরপর তোমরা লিখবে তড়িৎ সংযোগ ব্যবস্থায় ত্রুটিজনিত কোনো কারণে ব্যবহৃত তড়িৎ যন্ত্রের ধাতব যে আচ্ছাদন সেটা তড়িৎগ্রস্ত হয়ে পড়লে বিপদের আশঙ্কা থাকে, ফলে ওই যন্ত্র স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই বিপদ এড়ানোর জন্য একটি ধাতব পরিবাহী দণ্ড ভূমিতে পুঁতে দেওয়া হয়। বাড়ির বর্তনীতে এই দণ্ডটির সাথে একটি আর্থিং তার যুক্ত থাকে। আর্থিং তারটির রোধ অত্যন্ত কম হয়, ওই তার দিয়ে সহজেই অতিরিক্ত তড়িতের বেশি অংশ সরাসরি ভূমিতে চলে যায়, ফলে শক লাগার সম্ভাবনা থাকে না। তাহলে এটাই হচ্ছে আর্থিং এর প্রয়োজনীয়তা। কোশ্চেন নাম্বার 9, সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত বলেছে 3:4। তাহলে সেক্ষেত্রে একই সময়ে মানে নির্দিষ্ট সময়ে দুটি রোধে উৎপন্ন তাপের অনুপাত এখানে আমি করে দেখিয়েছি। এটা সিম্পল একটা কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো এখানে রোধ হচ্ছে 3:4, তাহলে একটা 3 আর একটা 4 আর যদি ধরি তাহলে উৎপন্ন তাপের অনুপাত, তাহলে এখানে দেখো v²T/r এই সূত্র, তাহলে r এর বদলে এখানে 3 আর এখানে 4 আর বসালাম। v²T কেটে যায়, যেহেতু প্রান্তীয় বিভব পার্থক্য একই হয় এক্ষেত্রে। এবার দেখো কেটে যাওয়ার পর 1/3r, এটা 4r/1, আর কেটে যায়, তাহলে 4/3 মানে 4:3। কোশ্চেন নাম্বার 10, 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট এর রেটিং এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে? এখানে ফিলামেন্টের উপাদান কিন্তু একই। এখানে তোমরা যেটা করবে দেখে নাও এটা, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম বাল্বটার আমরা রোধ বার করব, তাহলে প্রথম বাল্ব তাহলে R1, সূত্র তোমরা জানো v²/p, তাহলে v1²/p1 লিখলাম যেহেতু প্রথম বাল্ব। তাহলে এখানে প্রথমটা 240 ভোল্ট, তাহলে 240 স্কোয়ার, নিচে পাওয়ার কত ক্ষমতা 60 ওয়াট, তাহলে নিচে 60 লিখলাম। আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 960 এত ওহম। 2 নম্বর বাল্ব যেটা সেটা হচ্ছে 240 ভোল্ট আর 100 ওয়াট, একই রকম এখানে আমরা R2 বার করব, তাহলে v2²/p2, তাহলে 240 একই রয়েছে বিভব পার্থক্য, আর নিচে ক্ষমতাটা 100 ওয়াট। এবার এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 576 ওহম। তাহলে এখানে পাচ্ছি আমি 960, এখানে পাচ্ছি 576। তাহলে নিশ্চয় প্রথমটা মানে R1টা R2 থেকে বেশি। এবার একটা জিনিস খেয়াল করো যে শ্রেণী সমবায় যখন যুক্ত থাকে তাহলে উভয় বাল্বের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এটা তোমরা জানো। তাহলে একই পরিমাণ যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এক্ষেত্রে যেহেতু R1 গ্রেটার দ্যান R2, তাহলে H1 মানে উৎপন্ন তাপ ইজ গ্রেটার দ্যান H2 হবে। কেন হবে? তার কারণ খেয়াল করো এখানে যে এই সমানুপাতিক I²RT একই সময় ধরে চলছে, তাহলে দুটোর ক্ষেত্রে T একই। এবার I² দেখো, I² মানে তড়িৎ প্রবাহ, এখানে বলছি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তার মানে দুটোর ক্ষেত্রে আইটা সমান। তাহলে পড়ে রইল কি H শুধুমাত্র সমানুপাতিক বলছে R এর সঙ্গে, তাই না? তাহলে যার R বেশি তার H বেশি, তাহলে R কোনটা বেশি? প্রথমটার R বেশি, তাহলে R1টা যেহেতু বেশি তাহলে উৎপন্ন তাপটাও কিন্তু বেশি হবে, তাহলে H1 মানে প্রথম বাল্বটার উৎপন্ন তাপ বেশি। এবার তাহলে উৎপন্ন তাপ বেশি মানে সেখানে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, তাহলে সুতরাং প্রথম যে বাল্ব 240 ভোল্ট আর 60 ওয়াট সেই বাল্বটি অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে। এটা হবে ফাইনাল আনসার। নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 11, 5 ওহম অভ্যন্তরীণ রোধ আর 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে এখানে কোষদ্বয়ের মানে কোষের প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? এখানে আমরা বিভব পার্থক্য বার করব, তার আগে এখানে আইটা প্রবাহ মাত্রা যেহেতু দেওয়া নেই তার জন্য আমাকে বের করে নিতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু তোমরা জানো E/R প্লাস স্মল r। তাহলে এখানে তড়িৎচালক বল 2 বসালাম, বাহ্যিক যেটা রোধ সেটা 15 ওহম, অভ্যন্তরীণ রোধ 5 ওহম, 15 আর 5 যোগ করলে 20, তাহলে 2 কে 20, বা এখানে দেখো কাটাকাটি করলে এটা 1, এটা 10, 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার এখানে তোমরা সূত্র জানো যে তড়িৎচালক বল E ইজ ইকুয়াল টু IR প্লাস এখানে IR, তাই না? এখানে ক্যাপিটাল আর এখানে স্মল আর। এখানে এই যে
আই আর মানে হচ্ছে ভি, তাহলে ভি প্লাস আই আর লিখলাম। তড়িৎ চালক বল বলেছে 2 বসালাম, এটা ভি বসালাম, আই আমরা পেয়ে গেলাম 0.1। আর আর হচ্ছে দেখো কোষের অভ্যন্তরীণ যেটা রোধ, অভ্যন্তরীণ রোধ 5 ওহম, তাহলে আমি 5 বসালাম। 5 ইন্টু 0.1, তাহলে এটা 0.5ই হয়, নিয়ে ভি বার করেছি, তাহলে 2 মাইনাস এটা, তাহলে 1.5 এত। অতএব কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তুমি পেয়ে যাচ্ছ 1.5 ভোল্ট। এরপরে দেখো 2 মার্কসের মধ্যে শেষ কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে দুটি পার্থক্য লেখো। এই কোশ্চেন আনসারে যাব, তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে যে আমরা একটা প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024। এই লিংকে ক্লিক করলেই দেখবে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ম্যাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত জিওগ্রাফির কোশ্চেন আনসার গুলো কমপ্লিট করে ফেলেছেন, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। লাইফ সায়েন্সের ক্লাসও কিন্তু শেষের দিকে, এবং বেঙ্গলিরও কিন্তু ম্যাম সাজেশনের ক্লাসগুলি প্রোভাইড করছেন, তোমরা কিন্তু সেই সমস্ত ক্লাসগুলি এই প্লেলিস্টের অপশনে গিয়ে দেখে নিও। দেখো বৈদ্যুতিক মোটর বা মোটর, তার সঙ্গে ডায়নামো বা জেনারেটরের পার্থক্য। প্রথম বিষয় হচ্ছে কার্যনীতি। দেখো আমি এটা ঘুরিয়ে লিখেছি। দেখো ডায়নামোর ক্ষেত্রে এটি তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিতে কাজ করে, আর মোটর হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তির রূপান্তর। ডায়নামো বা জেনারেটরে দেখো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু মোটরে দেখো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে চলো তড়িৎ, যেটা তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং ভীষণ ভাইটাল চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সমস্ত 1 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেন আনসার গুলো প্রোভাইড করলাম। এরপরে তোমাদের দেখো লার্জ কোশ্চেন যেগুলো রয়েছে 3 মার্কসের, সেখানে বেশিরভাগ কোশ্চেন আনসার তোমরা টেক্সট বই থেকে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্নে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা সেই সমস্ত যে সমস্ত কোশ্চেন গুলোতে তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো এবং তার সঙ্গে নতুন কোনো একটা চ্যাপ্টারের সাজেশনের আনসার আমি প্রোভাইড করব। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।